স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমিস্ট্রি অ্যান্ড মোর। সো আজকে তোমাদের ইলেকট্রনিক এফেক্টের নেক্সট টপিকটা হচ্ছে স্টার্ট করব। তোমাদের অলরেডি আমি তিনটে টপিক পড়িয়ে দিয়েছি। তার মধ্যে হচ্ছে ফার্স্টে পড়িয়েছিলাম ইন্ডাকটিভ এফেক্ট, তারপরে পড়িয়েছিলাম ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট, তারপরে পড়িয়েছিলাম রেজোন্যান্স এফেক্ট বা মেসোম্যাগনেটিক এফেক্ট। রেজোন্যান্সের আমি এখন অব্দি ফার্স্ট পার্ট পড়িয়েছি এবং তোমাদের যে সেকেন্ড পার্টটা মানে অ্যাপ্লিকেশন অফ রেজোন্যান্স সেটা তোমাদের পরে ভিডিওতে আসবে। তো আজকের আমরা যে টপিকটা স্টার্ট করব সেটা হচ্ছে হাইপার কনজুগেশনস। সো এই যে ইলেকট্রনিক এফেক্টটা আছে এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন্স আসে, সেটা বোর্ড এক্সাম হোক বা নিট জেই মেন, যেখানে খুশি এই হাইপার কনজুগেশন থেকে কিন্তু প্রচুর টপিকস আসে, প্রচুর কোয়েশ্চেন্স আসে। সো ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে যে হাইপার কনজুগেশনটা কি এবং তার কয়েকটা আমরা এক্সাম্পল করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সো ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে যে হাইপার কনজুগেশনটা কি। হাইপার কনজুগেশন হচ্ছে এমন একটা ইলেকট্রনিক এফেক্ট যেটা কোনো অর্গানিক কম্পাউন্ডের ডাবল বন্ড বা তার পাই ইলেকট্রনের সঙ্গে কানেক্টেড আছে। খানিকটা রেজোন্যান্সের মতো, কিন্তু রেজোন্যান্স নয়। না, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কোনো অর্গানিক কম্পাউন্ডে যখন কোনো অ্যালকিল গ্রুপ টাইপের, যেমন CH3 CH2CH3 এটসেট্রা, এই সমস্ত কোনো অ্যালকাইল গ্রুপ কানেক্টেড থাকে, অ্যালকাইল যখন কোনো অর্গানিক কম্পাউন্ডে এই সমস্ত গ্রুপ যখন কানেক্টেড থাকে এবং সেই অর্গানিক এই গ্রুপগুলো কোথায় কানেক্টেড থাকবে না, সেই সমস্ত গ্রুপের সঙ্গে যাদের সঙ্গে ডাইরেক্টলি কার্বন কার্বন ডাবল বন্ড আছে, কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, কার্বন অক্সিজেন বন্ড আছে, কার্বন নাইট্রোজেন বন্ড আছে। যখন এই সমস্ত কিছু গ্রুপের সঙ্গে যখন ডাইরেক্টলি এই সমস্ত অ্যালকাইল গ্রুপগুলো কানেক্টেড থাকবে, তখনই আমাদের হাইপার কনজুগেশনের কেসটা অ্যারাইজ করবে। তাহলে কখন অ্যারাইজ করবে? যখন এই সমস্ত কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড, কার্বন অক্সিজেন বন্ড আর কার্বন নাইট্রোজেন বন্ড, এই সমস্ত আরো কিছু কিছু গ্রুপ আছে এটসেট্রা, এই সমস্ত গ্রুপের সঙ্গে যখন ডাইরেক্টলি কোনো অ্যালকাইল গ্রুপস গুলো কানেক্টেড থাকবে, তখন আমাদের হাইপার কনজুগেশনের কেসটা অ্যারাইজ করবে। তো সেটা কিভাবে হবে না, কি হয় যখন এই সমস্ত গ্রুপের সঙ্গে যখন এই সমস্ত অ্যালকাইল গ্রুপস গুলো কানেক্টেড থাকে, তখন কি হয় তাদের যে এখানকার যে সিগমা ইলেকট্রন গুলো এই সমস্ত গ্রুপের পাই ইলেকট্রনের সঙ্গে কনজুগেশন করে। এখানকার যে সিগমা ইলেকট্রন বা সিগমা বন্ড, এই সিগমা বন্ডটা এই সমস্ত গ্রুপের পাই বন্ডের সঙ্গে কনজুগেশন করে এবং তাদের মধ্যে একটা বন্ড তৈরি হয় বা ইলেকট্রনের ডিলোকালাইজেশনও এটাকে বলতে পারো। এখানে কি হয় না, এই সমস্ত পাই বন্ড গুলো ভেঙে এই সমস্ত এই যে কার্বন অ্যাটমস আছে এর সঙ্গে যুক্ত হয়ে এই পাই বন্ডের সঙ্গে একটা কোরিলেটিভ বন্ড তৈরি করে। একটা আমরা এক্সাম্পল করলে বুঝতে পারবো। তো একটা এক্সাম্পল করা যাক। আমরা একটা কম্পাউন্ড নিচ্ছি, আমরা একটা কম্পাউন্ড নিলাম CH3 CH2 CH2। আমরা এই কম্পাউন্ডটা নিলাম। এই কম্পাউন্ডটা ক্ষেত্রে আমরা আমাদের ক্রাইটেরিয়া কি ছিল? কার্বন কার্বন ডাবল বন্ড থাকতে পারে, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকতে পারে, কার্বন অক্সিজেন, কার্বন নাইট্রোজেন। তো এই সমস্ত বন্ডগুলোর মধ্যে দেখো এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে। তো এর ক্ষেত্রে আমরা এই হাইপার কনজুগেশনের কেসটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এর ক্ষেত্রে হাইপার কনজুগেশন কি রকম হবে তো করা যাক। সো এর ক্ষেত্রে আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে যে হাইপার কনজুগেশনের কেসটা তখনই অ্যারাইজ হবে যখন সেই অ্যালকাইল গ্রুপটা আলফা কার্বন হবে। ঠিক আছে, আলফা কার্বন কোনটা?
যখন এই সমস্ত ডাবল বন্ড, এই কার্বন কার্বন ডাবল বন্ডের যে পাশের যে কার্বনটা থাকবে সেইটা হচ্ছে আমাদের আলফা কার্বন, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের আলফা কার্বন। তাহলে এই ক্ষেত্রে আমাদের কার্বন কার্বন ডাবল বন্ডের পাশে এই কার্বনটা আছে, তো এইটাকে আমরা বলবো আলফা কার্বন, ঠিক আছে। তো এইটা হচ্ছে আলফা কার্বন। তো এই কম্পাউন্ডটাকে আমরা এরকম করে লিখতে পারি CH2CH। তো এই সমস্ত বন্ডগুলো হচ্ছে সিগমা বন্ড, এই সমস্ত বন্ড সিগমা বন্ড। এটা হচ্ছে একটা সিগমা, একটা হচ্ছে পাই বন্ড, ঠিক আছে। এর হচ্ছে একটা সিগমা, একটা হচ্ছে পাই বন্ড। তো এই ক্ষেত্রে হাইপার কনজুগেশনের কেসটা কিরকম করে আসবে, এক্ষেত্রে আমরা এটাকে মুছছি। এক্ষেত্রে কি হয়, এখানকার যে এইটা হচ্ছে আমাদের একটা অ্যালকাইল গ্রুপ, এইটা হচ্ছে আমাদের একটা অ্যালকাইল গ্রুপ। তো এখানে হাইপার কনজুগেশন কেসটা অ্যারাইজ হবে। তো কি হচ্ছে এখানে, এখানকার যে সিগমা বন্ডটা আছে, সিগমা বন্ডটা ভেঙে এই কার্বনে আসে এবং তার ফলে এখানকার এই কার্বনটার ভ্যালেন্সিটা চেঞ্জ হচ্ছে, তাদের জায়গায় 5 হচ্ছে। তাই এখানকার কি হয়, এখানকার পাই বন্ডটা ভেঙে এই কার্বনে ট্রান্সফার হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি স্ট্রাকচারটা পাবো, এই এখান থেকে এই বন্ডটা ভাঙছে, তাহলে এই হাইড্রোজেনটা এখানে H+ হয়ে থেকে যাবে, এই কার্বনের সঙ্গে একটা ডাবল বন্ড হবে, ডাবল বন্ড হয়ে এখান থেকে এই কার্বনটা যেহেতু পাই বন্ডটা CH2 তে ট্রান্সফার হচ্ছে, তাই CH2 এর উপরে একটা মাইনাস চার্জ তৈরি হবে। তো এইটা হচ্ছে আমরা পাচ্ছি ফার্স্ট স্ট্রাকচার। যদি আমাদের এই বন্ডটা ভাঙতো, এই হাইড্রোজেন বন্ডটা ভাঙতো, তাহলে আমরা কি পেতাম, যদি এই হাইড্রোজেন বন্ডটা ভাঙতো তাহলে আমরা এরকম স্ট্রাকচার পেতাম, ঠিক আছে। আমরা এরকম স্ট্রাকচার পেতাম। সেম প্রসেসে হচ্ছে এখানকার পাই বন্ডটা ভাঙতো এবং হচ্ছে এখানকার হচ্ছে একটা মাইনাস চার্জ তৈরি হতো। তাহলে আমাদের সেম প্রসেসে যদি বাই চান্স এই বন্ডটা ভাঙতো, তাহলে কি কেসটা হতো, তাহলে আমাদের কি তৈরি হতো না, এই দুটো হাইড্রোজেন বন্ড যা আছে সেম থাকতো, এখানে একটা প্লাস চার্জ তৈরি হবে। প্লাস চার্জ তৈরি হওয়ার পরে এখানে দেখো সেই ডাবল বন্ড তৈরি হবে এখানে, আর এখানে একটা মাইনাস চার্জ তৈরি হবে। তাহলে আমরা এখানে কটা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাচ্ছি, এই একটা, এই দুটো, এই তিনটে। তাহলে এখানে আমরা তিনটে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাচ্ছি। এবারে আমাদেরকে এটা জানতে হবে যে যে সমস্ত কম্পাউন্ডের হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার, মানে যত বেশি হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার থাকবে সেই কম্পাউন্ডটা তত সেই অর্গানিক কম্পাউন্ডটা তত বেশি স্টেবল হবে। তাহলে এর ক্ষেত্রে আচ্ছা আমরা কম্পেয়ার করি, কোনো একটা কম্পাউন্ডের ক্ষেত্রে 4টে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার আছে এবং তার আর অন্য একটা কম্পাউন্ডের ক্ষেত্রে 5টা কম্পাউন্ড এর ক্ষেত্রে ধরলাম কম্পাউন্ড এর ক্ষেত্রে আমরা যদি 4টে, যে কম্পাউন্ড বি এর ক্ষেত্রে কি হচ্ছে যদি 5টা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার থাকে, কম্পাউন্ড এর ক্ষেত্রে 4টে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার, কম্পাউন্ড বি এর ক্ষেত্রে 5টা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। তো সেক্ষেত্রে কম্পাউন্ড বিটা হবে মোর স্টেবল কম্পাউন্ড দেন কম্পাউন্ড এ। তো এইটা হচ্ছে হাইপার কনজুগেশনের একটা বেসিক কনসেপ্ট। আমরা এই হাইপার কনজুগেশনটা দুটো পার্টে ভাগ করছি। এই যে আজকের ভিডিওতে শুধুমাত্র একটা বেসিক কনসেপ্ট দিলাম হাইপার কনজুগেশনের। তাহলে হাইপার কনজুগেশনটা কি হলো না, যখন কোনো কার্বন কার্বন ডাবল বন্ড বা কার্বন কার্বন ট্রিপল বন্ড বা কার্বন অক্সিজেন বন্ড বা কার্বন নাইট্রোজেন বন্ডের সঙ্গে কোনো অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে, সেই অ্যালকাইল গ্রুপের যে সিগমা বন্ডটা কার্বন কার্বন ডাবল বন্ডের সঙ্গে একটা রিয়াকশন করে বা সেই তার যে ইলেকট্রনের অভিলেপন ঘটে, ঠিক আছে। ইলেকট্রনের অভিলেপন ঘটার ফলে সে একটা নতুন স্ট্রাকচার নেয়। তো এই যে প্রসেসটা, এটাকে আমরা বলছি হাইপার কনজুগেশন। এবং এই হাইপার কনজুগেশনটা তখনই হবে যখন যখন সেই কার্বন কার্বন ডাবল বন্ডের সঙ্গে যে কার্বনটা যুক্ত থাকবে, মানে আলফা কার্বন, শুধুমাত্র আলফা কার্বন যেখানে থাকবে সেখানেই আমরা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার
তৈরি করতে পারবো এবং সেখানে হাইপার কনজুগেশনটা অ্যাপ্লিকেবল হবে। সো আশা করছি হাইপার কনজুগেশন এই ফার্স্ট ক্লাসটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এখানে তোমাদেরকে ফার্স্ট জিনিস মাথায় রাখতে হবে যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে কিনা, কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে কিনা, বা কার্বন কার্বন অক্সিজেন বন্ড আছে কিনা, মানে মেন যে গ্রুপগুলো আছে, মেন যে কার্বন কার্বন যে গ্রুপগুলো আছে সেই গ্রুপের সঙ্গে কানেক্টেড যে কার্বন থাকবে, সেই কার্বনে যদি কোনো অ্যালকাইল গ্রুপ থাকে তবেই আমরা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারটা পাবো। সেই অ্যালকাইল গ্রুপের ক্ষেত্রে কি হচ্ছে, সেই অ্যালকাইল গ্রুপে যে হাইড্রোজেন বন্ডগুলো আছে, সেই যে সিগমা বন্ডগুলো আছে, সেই সিগমা বন্ডগুলোই হাইপার কনজুগেশনে পার্টিসিপেট করছে। কি হচ্ছে না, ওই এখানকার যে এই যে সিগমা বন্ডটা ভেঙে গিয়ে হচ্ছে এই পাশের কার্বনে আসছে এবং তার ফলেই এখানকার পাই ইলেকট্রনটা ভাঙছে, যে এখানকার পাই বন্ডটা ভাঙছে। তো এইটা হচ্ছে আমাদের হাইপার কনজুগেশন। সো আশা করছি হাইপার কনজুগেশনের যে বেসিক যে কনসেপ্টটা তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে। এরপরের ক্লাসে আমরা করব হাইপার কনজুগেশনের অ্যাপ্লিকেশনস। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর হচ্ছে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।